নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন লেখক শিবরাম চক্রবর্তীর একটি ছোট এবং মজার গল্প, হর্ষবর্ধনের দিরাগমন। গল্পটা শোনার অনুরোধ রইল। যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত ও পরিজনদের সাথে শেয়ার করতে ভুলো না। তাহলে শুরু করছি লেখক শিবরাম চক্রবর্তীর একটি মজার গল্প, হর্ষবর্ধনের দিরাগমন। চেহারা খারাপ শুনলে হর্ষবর্ধন আর খাড়া থাকতে পারেন না, অমনি উনি শুয়ে পড়েন। যদি বিছানার কাছে থাকেন, চেয়ারের কাছাকাছি থাকলে তাকে যেন বসিয়ে দেয়। যেদিন বিকেলে তিনি রাস্তায় ছিলেন, তার লোকটা যেন তাকে পথেই বসিয়ে গেল। আন করা অচেনা মানুষ, কখনো তাকে দেখেননি এর আগে। মাটি ফুঁড়ে যেন বেরিয়ে এলো অকস্মাৎ। এগিয়ে এসে চোখের উপর স্নিগ্ধ দৃষ্টি রেখে শুধালেন তিনি হর্ষবর্ধনকে, এই শরীরটা কি খারাপ বোধ হচ্ছে আপনার? প্রতিবাদের ছলে মৃদু কণ্ঠে হয়তো তিনি কিছু কইতে যাচ্ছিলেন, কিন্তু তাকে থামিয়ে দিয়েছেন ভদ্রলোক। বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। বুকের ভিতর কেমন যেন গুড়গুড় করছে আপনার। সত্যি বলতে বুকের মধ্যে একটা গুড়গুড়ানি তিনি অনুভব করছিলেন কিছুক্ষণ থেকেই, কিন্তু সেটা শীতের জন্যই তিনি ভেবেছিলেন। ভদ্রলোক কিন্তু তাঁর সে ধারণা টলিয়ে দিলেন তক্ষুনি। এক লগুরের ঘায় বুকের ভেতরকার গুরুত্ব তিনি অনুভব করলেন। হার্ট ফিল করার আগে অমনটা হয়, জানালেন ভদ্রলোক। শুনে হর্ষবর্ধনের যেন খিল লাগলো বুকে। গুড়গুড়ানিও বন্ধ হওয়ার দাকিল হলো যেন। ফ্যালফ্যাল করে তিনি তাকিয়ে রইলেন। আপনার এটা কি অনেককালের বুকের ব্যায়াম নাকি? আগেও কি এমন বুক ধরপড় করতো আপনার? কই, মনে পড়ছে না তো। করতো নিশ্চয়ই, ধরতে পারেননি, জানতে পারেননি কখনো, কিংবা টের পেয়েও হয়তো চেপে গেছেন। উচিত হয়নি সেটা। বুকের দোষ এমন করে পুষে রাখলে শেষটাই আফসোস করতে হয়। বুক কি কখনো কারোর পোষ মানে মশাই? ভদ্রলোকের কথাটা খাঁটি বলেই তার মনে হয়। বুকে একটা কুপোষ্যই বটে। বুক কিংবা ওই হৃদয়, যাই বলা যাক, নিজের বা পরের যারই হোক না, কিছুতেই কখনো পোষ মানানো যায় না। বুকের এই জান্ত প্রকৃতি তিনি জানতেন যেন। সহজেই তিনি সায় দেন তাঁর কথায়। যা বলেছেন, হ্যাঁ মশাই। এই পোষা রোগ কিছুতেই আপোষ করতে চায় না, বুঝেছেন? করোনারি থ্রম্বোসিস, হয়তো এর থেকেই। কি বললেন? কিসের শীষ? হর্ষবর্ধনের বুকটা থমথম করে। থ্রম্বোসিস। মুখ ভার করে কোন ভদ্রলোক। করোনারি থাইসিস বুঝি? তার চেয়েও খারাপ। থাইসিস তো দেখতে শুনতে দেয়, চিকিৎসা রয়েছে তার, ভালো ওষুধপত্রে সেরেও যায় অনেকে। কিন্তু এই থ্রম্বোসিস হঠাৎ এসে পাকড়ায়, চোখে কানে দেখতে দেয়নি একেবারে। করাটা তারা আর্তনাদের মতোই শোনায়। আহত হৃদয়ের থেকে চুয়া ঠেকুরের মতোই ডুগরে ওঠে যেন। আর থাইসিস তো হয় যত গরিব কুড়োর, ভালো করে খেতে পড়তে পায় না যারা, তাতে মারা পড়ে যায় বাজে পুচকেরা। আর আপনার এই শীষটায় থ্রম্বোসিসে যত আমির ওমরাহরা, বড় লোক যত সব এতেই যায় তো। হর্ষবর্ধন খতিয়ে দেখেন তখন, না, তিনি গরিব নন, টাকার গণিতে বড় লোক বলেই তিনি গণনীয়। আর পুঁচকে তাকে বলা যায় না কিছুতেই। ভুঁড়ির বিপুল পরিধি নিয়ে এমন কলেবরে তিনি কি পুঁচকে? না, কখনোই নন। অতএব থাইসিস নয়, হয় যদি তো থ্রম্বোসিসই তার হবে, নির্ঘাত। কতদিনে হার্ট ফেল করে এই রোগটায়? ওই রোগে ধরলে
কত দিনে, বলুন কতক্ষণে? হার্ট ফিল করতে সময় লাগে না মশাই, ট্রেন ফিল করার মতোই 1 মিনিটের এদিক ওদিকই হয়ে যায়। থাইসিসে বরং ধীরে ধীরে তিলে তিলে শুকিয়ে শুকিয়ে। কাশতে কাশতে সুদীর্ঘকাল ওই কাশি বাসির পরেই কাশি বাজায় মানুষ, ওই কিংবা ওই পটল তোলে, যাই বলুন। কিন্তু থাইসিস তো আর হয়নি আমার। দীর্ঘ নিঃশ্বাস পড়েন হর্ষবর্ধনের। দেখি তো আপনার হাতটা। ভদ্রলোক হাত বাড়ান। না না, হাতে চিটু নয়, আয়ুরেখাটা দেখতে বলছেন? ও দেখে কি করব, ওসব কি আর মেলে মশাই আজকাল? আপনার নাড়িটা দেখতে চাইছি। ধরেছি ঠিক, পালস প্রেশার ভীষণ, প্যালপিটেশনটা ওর জন্যই। দাঁড়ান, একটা ট্যাক্সি ডাকি। আর হাঁটা চলা নয়, বাড়ি গিয়ে শুয়ে পড়ুন চট করে, বিশ্রাম করুন, খাওয়া দাওয়া বন্ধ আজ। সাবু, বার্লি, বেদানার রস আর কমপ্লিট রেস্ট। হার্টের একজন ভালো ডাক্তার আমি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। ঠিকানাটা বলুন তো আপনার। দুরু দুরু বকে হর্ষবর্ধন ট্যাক্সিতে গিয়ে বসেন ভদ্রলোককে নিয়ে। বসাটাও যেন তার কাছে দুরহ ঠেকে, এলিয়ে পড়তে পারলে বাঁচেন যেন। ক্ষীণ কণ্ঠে তিনি জিজ্ঞাসা করেন, আমি কি এক্ষুনি এই ট্যাক্সিতেই মারা যেতে পারি? না, মরতেও পারেন যদি রোগটা আপনার গা সাওয়া হয়ে গিয়ে থাকে। ভদ্রলোক জানান, রোগটা আপনার ক্রনিক কি, এই বুক ধরপড় করা? হর্ষবর্ধন গো গো করেন, কিছুই ব্যক্ত করতে পারেন না। ক্রনিক হলে তেমন ভয় নেই, ভয়ের কারণ নেই কোনো, মানে এখনই কোনো আশঙ্কা নেই হার্ট ফেলের। তবে এইরকমই ধাক্কা আরো গোটা কয়েক এলে আর আপনাকে দেখতে হবে না। আজকের তালটা হয়তো আপনি সামলাতে পারবেন। যথাসময়ে যথাস্থানে পেয়েছিলেন আমায় ভাগ্যিস। অসময় বন্ধু মেলা ভাগ্যের কথা মশাই। আপনি কি ডাক্তার? না, ডাক্তার নই, তবে ডাক্তারি বই ঘাঁটা আছে বিস্তর। 1000 রকমের রোগ আমার নখে। হর্ষবর্ধন তার নখটা দেখার জন্য ঝোঁকেন। না না, এই নখে নয়, নখের কোনো ব্যায়াম নেই আপনার, এই নখ দর্পণে, সেই কথাই বলছিলাম। রোগী দেখলেই চিনতে পারি, তাই রোগ ধরতে আমার দেরি হয় না। ওষুধের ক্যাটালগ দেখে দাওয়াইও বাতলে দিতে পারি মশাই, কিন্তু তার দরকার হবে না। রীতিমতো স্পেশালিস্ট ডাক্তারই চিকিৎসা করবেন আপনার। পাঠিয়ে দিচ্ছি তাকে এক্ষুনি। আমাদের পাড়াতেই থাকেন এক নামজাদা হার্ট স্পেশালিস্ট। কল দিলেই চট করে এসে পড়বেন তিনি এক্ষুনি, কিছু ভাবতে হবে না। ওই যা, আমার একটা জরুরি কল ছিল যে এক জায়গায়। যদি কিছু মনে না করেন, আপনার বাড়ির পথে দয়া করে যদি নামিয়ে দিয়ে যান আমায়। নিশ্চয় নিশ্চয়, নামিয়ে দেব বই কি। হর্ষবর্ধন কৃতজ্ঞতায় গদ গদ। যেখানে নামবো সেখান থেকে ফোন করে ডাক্তারকে আপনার ঠিকানায় যেতে বলবো। হর্ষবর্ধনের আপত্তির কোনো কারণ দেখা গেল না। যে নাকি তাকে পরলোকের পথ থেকে ঘুরিয়ে আনে, তেমন আপনার লোকের জন্য একটুখানি ঘুরে যাওয়া এমন কিছু কঠিন বলে তিনি বোধ করেন না। গোপালনগরের মোড়ে তার বাসা। সেখানে পৌঁছাতেই হাতিবাগান, 5 মাথার মোড়, পাইকপাড়া ঘুরে এমনকি সারা কলকাতায় ঘুরপাক খেতে খেতে যেতে হয়। বেহালা হয়ে আলিপুর হয়ে আলিপুরের কোনো এক টেরেসেই যেতে হয় তাকে। তাতেও তার আপত্তি নেই। 3 টাকার জায়গায় 53 টাকা উঠে গেল ট্যাক্সি মিটারে। ওই একটুখানি ঘুরতে গিয়ে কিন্তু তিনি তা গায়ে মাখলেন না। ঘরে ঢুকেই গোমরা মুখে পড়লেন তিনি গোবরাকে নিয়ে। তুই তো আদপে গেরাজ্জি করিস নি, কি দারুণ শক্ত ব্যারাম আমার। শক্ত ব্যারাম শুনেই ভাইয়ের চোখ চড়ক গাছ। শক্ত না, একেবারে শীর্ষে উঠে গেছে। শীর্ষে? সে আবার কি?
শীষে মানে শীর্ষ দেশে, ধানের শীষ তো ধানের শীর্ষ দেশকেই বলা হয়। হতভাগা মুখ্যু, তাও তুই জানিস নে? কতদিন বলেছি না যে আমার শরীর বড় খারাপ, কোনো একটা ভারী ব্যারাম আমাকে ধরেছে। এখন হলো হলো তো এখন। কি হলো তোমার দাদা? দেখে শুনে গোবরা তো হতবাক। কি আবার হবে, একেবারে শীষে উঠে গেলাম আমি। সেখান থেকে কে নামায়, কবে নামি, কে জানে। তাহলে ওই শীষের ব্যারামের নাম তো আছে একটা, নেই? ভারী বিদঘুটে ব্যারাম রে, যা হলে বুক ধরপড় করে। সে তো পেট গরম হলেও করে। তোকে বলেছে পেট গরম হলে হার্ট ফেল করে কেউ? করোনারি হয়ে মারা পড়ে কেউ? করোনারি? ও, তোমার এই হাত কাঁপার কথা বলছো? বাত হলেও তা হয়। ধুত্তর বাত, তোর সঙ্গে কোনো বাতচিত করতে ইচ্ছে করে না আমার। এক নম্বরে আহাম্মক তুই। করোনারির সঙ্গে ওই হাত কাঁপার সম্পর্ক কোথায় শুনি? ওই কথায়, কর মানে হাত আর নারী মানে নাড়া, নাড়া নারী, তার মানে তোমার হাত কাঁপানো। তবে হ্যাঁ, নারী আবার মেয়ে ছেলেও হয় বটে। ধুত্তর মেয়ে, মেয়ে নিকুচি করেছে। মেয়ে নয় রে বাবা, করোনারি শীষ হচ্ছে কথাটা। নারী আর শিষ্যের মধ্যে বিমক্ষ একটা কথা রয়েছে, মনে পড়ছে না কিছুতেই। মোদ্দা কথা, তার মানে ভুক ধরপড় করা। বুঝতে পেরেছি, করবেই তো ভুক ধরপড়। হিরিম বাবার কা কোনো মেয়ে যদি হাত নাড়ে কি শীষ দিয়ে কোনো ইশারা করে, তাহলে কি তার আর বুক ধরপড় করবে না? ইয়া পাটটা জুয়ানেরও প্রাণ কেঁপে উঠবে। এমনকি হিড়িম্বার ওই কাণ্ড দেখে সাক্ষাৎ ওই ঘটোৎকচ উল্টে পড়বে, আমি বলতে পারি। কিন্তু তুমি দাদা গুরুজন, তোমার কাছে সব রহস্য বলা যায় না, তুমি কি বুঝবে? দাদার বুকের গুড়গুড়ানির গুরুত্বের দিকটা কিছুতেই তাই সেভাবে ফাঁস করতে পারে না, চেপে যায়। হর্ষবর্ধন স্বয়ং তখন ভাইয়ের কাছে বিশদ হন, ব্যক্ত করে না আস্তে আস্তে। দুপুরের ব্যাপারটা রাগা গোড়া হুবহু। শুনে টুনে গোবরা বলে, বুঝেছি, আর বলতে হবে না। লোকটা তোমার ঘাড়ে চেপে নিজের বাড়ি ফেরার জন্য চালটা চেলেছে। আমার ঘাড়ে চেপে? ভাইয়ের কথায় দাদাকে খাপ্পা হতে হয়। ঘোড়া না হয় ট্যাক্সি হলো না হয়, একই কথা। নইলে তোমার ইয়া বুক এমন লম্বা চওড়া আর এই ছাতি, যা খোলা যায় কিন্তু কিছুতেই বাজানো যায় না, এর মধ্যে কোনো গলা ঢুকতে পারে? গোবরার কথাটাও মনে লাগে দাদার, নেহাত মিথ্যে বলছে না সে। হ্যাঁ, যা বলেছিস তা ছাতি একখানা বটে, খোলা যায়, তবে এই শীতকালে যায় না। খুললে এক্ষুনি বুকে গুড়গুড় আর হার্ট ফেল হয়ে যাবে, হয়তো ফলে যাবে লোকটার কথা। খুলতে হবে না, বোঝাই থাক। ভাই কয়, তবে রোগ প্যারাম কিছুই হয়নি তোমার। লোকটা এক নম্বরে জোচ্চোর, মিথ্যাবাদী চালিয়াত, ফক্কর ফাজিল, পাজি স্টুপিড। পরের পয়সায় ট্যাক্সি চাপার ফিকিরে ফেরে। ফেরেববাজ একজন বলছিস তুই? বলবই তো, সত্যি কিনা দেখতে পাবে এক্ষুনি। ডাক্তার পাঠাবে বলেছিল না লোকটা, তার পাঠিয়েছে। দেখে নিও তার ডাক্তার ভুলেও এ পথে পা বাড়াচ্ছে না, দেখো তুমি। দেখলেন হর্ষবর্ধন, সারা দিন ধরেই দেখলেন। হার্ট স্পেশালিস্ট দূরে থাক, খুব অসুস্থ দেখা গেল না একদম। সামনে পড়ে কে যেন এসে শুধালো হর্ষবর্ধনকে হঠাৎ। আর একদিন, খারাপ বোধ হচ্ছে খুব? হর্ষবর্ধন তাকিয়ে দেখেন একবার, তারপর কন, হচ্ছিল না, তবে এখন হচ্ছে, বেশ হচ্ছে। কি হচ্ছে বলুন তো? দুশ্চিন্তিত ভদ্রলোককে দারুণ জিজ্ঞাসু বলে বোধ হয়।
ওই খারাপ বোধটা এই আপনাকে দেখেই এই মাত্র। তার মানে মাস দুয়েক আগে আপনার সঙ্গেই দেখা হয়েছিল না? চিনতে পেরেছি আপনাকে। সেই থম্বসিসওয়ালা আপনি না মশাই? হারে হারে চিনেছি আপনাকে। না মশাই না, কিছু অসুস্থ বোধ করছি না, ভালো আছি বেশ, বহাল তবিয়েতে দস্তুর মতোই তোফা আছি, খাসাও বলা যায়। বুক ধরফর টরফর কিচ্ছু আমার নেই। কি আশ্চর্য, আপনি একটা লোককে দুবার ঠকাতে এসেছেন। এ একটা খাসিকে কবার জবাই করবেন মশাই? খাসা বলেছেন? খাসা? খাসি বলেছেন নিজেকে? খাসা? তবে খাসির চেয়ে মুষ বলাটাই মানাতো আপনাকে মশাই। চুপ বলে হর্ষবর্ধন কথাটা রাষ্ট্রভাষায় অনুবাদ করে দেন সঙ্গে সঙ্গে। চুপ করুন, খামোশ। না মশাই, যত করেই বলুন না, আপনাকে আমি খেতে পারবো না, খেলে হজম হবে না। ভদ্রলোক এগিয়ে আসেন। তবে পুলকিত হয়েছে খুব আপনার কথায়। আসুন, আপনার সঙ্গে কোলাকুলি করি। রক্ষে করুন, খুব হয়েছে। 3 পা পিছিয়ে আসেন তিনি। আর আপনার ওই কোলাকুলিতে কাজ নেই, বুঝতে পেরেছি আপনার মতলব। কোলাকুলির ছুতোয় আপনি কিছু একটা শুকিয়ে দেবেন আমায়, অমনি আমি বেহুশ হয়ে পড়ব, তারপর হুঁশ হলে দেখব। দেখবেন যে তার জুতো নেই, জামা নেই, পরনে গামছা, পকেট ফাঁকা, ট্যাগ ঘড়ি আর মানি ব্যাগ লোপাট। একটা অন্ধকার ঝুপড়ির ভেতর ঘুপটি মেরে শুয়ে রয়েছে। আজ সকালের কাগজে এমন ধরা দুর্ঘটনার খবর তিনি পড়েছেন। না, সেই নাজেহালের মধ্যে পা বাড়াতে তিনি নারাজ। সাত করে কে গলা বাড়িয়ে বদমাশদের বগলে যায়, বিপাকে পড়ে খাবি খায়। এক পা করে তিনি পেছন, ফুটপাত ছেড়ে রাস্তায়। কিন্তু কপালে বেহুশ থাকলে কে আটকায়? রেহাই আছে তার থেকে? হুঁশ হলে তিনি দেখতে পান যে তিনি শুয়ে আছেন, খুপড়ি ঝুপড়ির ভেতর নয়, নিজের ঘরেই, খাটের উপরে, হাতে পায়ে ব্যান্ডেজ বাঁধা। গোবরা বসে তার পাশটিতে। কি হয়েছে রে গোবরা? আমার হাতে পায়ে ব্যথা কেন রে? কাতর স্বরে তিনি সুধান ভাইকে। কি হয়েছে আমার? এমন কিছু হয়নি দাদা, মোটরের চোট লেগেছে একটু। না না, মোটর চাপা পড়োনি তুমি। তুমি যে সময় ফুটপাত থেকে নামছিলে সেই সময় একটা ট্যাক্সি তোমার পিছনে এসে ধাক্কা মারে সেইখানে। তার ধাক্কায় তুমি পড়ে যাও, একটু চোট লেগেছে তাইতেই। তাও এমন কিছু না, হাত পা একটু ছড়ে গেছে এই মাত্র। 2-4 দিনের মধ্যেই তা সেরে যাবে, ভয়ের বা ভাবনার কোনো কারণ নেই বলে গেছেন ডাক্তার। আর সেই লোকটা? হর্ষবর্ধনের মনে পড়ে তখন। আমার ঘড়ি, মানি ব্যাগ, ফাউন্টেন পেন সব ঠিক আছে, ছয়নি কো কেউ। ট্যাক্সিওয়ালা লোক খুব ভালো, তক্ষুনি নিজে ট্যাক্সি করে তোমাকে পৌঁছে দিয়ে গেছে এইখানে। পকেট টকেট মারেনি কেউ। আর সেই ট্যাক্সিওয়ালা এমন লোক প্রায় দেখা যায়ই না। মিটারে যা উঠেছিল তার বেশি একটা পয়সাও নেয়নি। বড় ভালো লোক। আমার ঠিকানা সে জানলো কি করে? তোমার যে বন্ধুটি সঙ্গে ছিল সেই তাকে বলে দিয়েছিল তোমার ঠিকানা। আমার বন্ধু? হর্ষবর্ধনের তাজ্জব লাগে। বন্ধু আবার কে ছিল আমার? তোমার সঙ্গে ছিল যে, তাকে তার বাড়িতে নামিয়ে দিয়ে আসতেই তো দেরি হয়ে গেল ট্যাক্সিওয়ালার। নইলে তোমায় আরো ঘন্টাখানেক আগে সে আনতে পারত। আলিপুরনা চিড়িয়াখানায় কোথায় যেন থাকেন তোমার বন্ধুটি, গড়পাড়ে না কি গড়ানহাটায়।
সেই সব জায়গা ঘুরে যেতেই এই 42 টাকা পড়েছিল, নইলে 3 টাকার মধ্যে সে এনে ফেলতে পারত। যাগে 42 টাকা। হর্ষবর্ধন টাকার কথাটা টাকার মতোই উড়িয়ে দেন। অসময়ের বন্ধু তো, আর বাহাদুরও বলতে হয় লোকটাকে। মোটর ছাড়া যে এক পা নড়ে না, তাও আবার নিজের পয়সায় নয়। কিন্তু আমি ভাবছি রোজকার ট্যাক্সি ভাড়াটা তার না হয় পরের ট্যাক্স থেকেই আসে। সে নিজের পেট চালায় কি করে, কার ঘাড় ভেঙে খায়, তাই আমি ভাবছি। হর্ষবর্ধনের আরেক কাহিনী বলি। সেদিন হর্ষবর্ধনী বাড়ি গিয়ে দেখি ভারী তুলকালাম কাণ্ড, দারুণ তার মারমার কাট। কি কি হয়েছে মশাই? আমি বলি, হঠাৎ এমন মার মূর্তি ধরেছেন কেন? এমনটা তো দেখিনি কখনো। আমার আবার মূর্তি দেখলেন কবে? ছেলে মেয়ে হয়েছে আমার, আমি কি ছেলের বাপ? তার সাফ জবাব। তাহলেও মামার মূর্তি তো দেখাবেন আমায়, আমার কাছে অন্তত। টিকলু কয় সে আমার সঙ্গে ছিল। আমি কি আপনার ভাগ্নে না হর্ষ মামা? আপনি আমার শিবরাম মামার বন্ধু যে কালে। উনি ওর প্রতি ভ্রুক্ষেপ করলেন কেবল, কিন্তু কানই তুললেন না কথাটা। হয়েছেটা কি বলুন তো, দেখি আমি কি করতে পারি। তুমি আর কি করবে? আমার রক্ষা কবচ হারিয়ে গেছে, আমি মারা পড়বো, এইবার মরবো নির্ঘাত। তুমি আর কি করবে? রক্ষা করব? রাত দিন পাহারা দেব আপনাকে। আমি হব আপনার রক্ষা কবচ। দেখি কেটা কি করতে পারে। দাপটের সঙ্গে সে জানায়, তা পারলেও পারতে পারে বটে। আমি সায় দিই ওর কথায়। বয় স্কাউটের লিডারও, পাড়ার গার্ড, তাছাড়া ছোটখাটো একটা গোয়েন্দাও বলা যায়। গোয়েন্দা? ঝুড়ি ঝুড়ি ডিটেকটিভ বই পড়া গোয়েন্দা বুঝি? কাজটা ওই টিকটিকিদেরই বটে। তাহলে ঠিক ঠিক বলুন তো মামু, হয়েছেটা কি? টিকলুর টিপ্পুনি। বললুম না, আমার রক্ষা কবচ হারিয়েছে, আমার গুরুদেবের দেওয়া। আমার মৃত্যুবান খোয়া গেল। রাবণের যেমন মৃত্যুবান ছিল না, মর্মের স্তম্ভের মধ্যে লুকোনো। আপনারটা কোনখানে লুকোনো ছিল? দেখান কোন দেয়ালে, দেয়ালের কোন খানটায়? কোনো দেয়ালে নয়, আমার হাতেই ছিল। হাত থেকে খোয়া গেল? সে কি? টিকলু অবাক হয়। আমিও কম অবাক হই না। আপনার হাতের কবচ কোনো দিন তো আমার নজরে পড়েনি মশাই। হাতের মধ্যে হাতার ভেতর ঢাকা থাকতো না, দেখবেন কি করে? তাই বলুন, তা কত বড় হবে কবচটা, সোনার নাকি? শুধুই সাধারণ মাদুলির মতোই সাইজ। মাদুলি যেমনটা হয় না তেমনটাই, সাধারণ তামার মাদুলি। ওর ভিতর গুরুদেবের রক্ষা মন্ত্র পড়া রয়েছে কিনা কবচ বলা হচ্ছে সেই জন্যেই। তাই বলুন? টিকলু হাঁপ ছাড়ে। আপনার ওই কবচ আমি খুঁজে দেব এক্ষুনি। তাই মাদুলির জন্য এত মাথা ঘামাচ্ছেন কেন আপনি? খুঁজাখুঁজি করেও সেটা নিতান্তই যদি না মেলে তো কি হবে তাহলে? স্বর্গ রসাতল হয়ে যাবে না? বললাম না আমার মৃত্যুবান, ওটা হারালে আমি প্রাণ হারাবো, ধনে প্রাণে মারা পড়বো আমি। এখন ক্ষণে ক্ষণে আমার মৃত্যু ভয়, মুহূর্তে মুহূর্তে বিপদের আশঙ্কা। ব্যবসা পত্তর সব ডকে উঠল, সবাই মিলে সব অংশে গোল্লায় যাবার ধাক্কা। এখন তখন অবস্থা যাকে বলে না, ঠিক তাই এখন। তাই নাকি? তাহলে বলুন
আমি যদি আপনার মাদুলিটা বের করে দিতে পারি, কি দিবেন আপনি আমাকে? টিকলুর জিজ্ঞাস্য। যা চাইবে তাই পাবে। কি চাও? একটা স্কুটার, মানে তার দামটা 1010 টাকা কিন্তু। এক্ষুনি এক্ষুনি। হর্ষবর্ধন সম্মত হন। বার করে দাও তাহলে। খুঁজে দেখি। টিকলু এ ঘরে ও ঘরে খোঁজাখুঁজি করে। আমিও ইধার ওধার হাতি পাতি করে দেখি, কোনোখানেও পলাতক মাদুলির টিকিট দেখা যায় না। আমিও তার সাথে সাথে হেতায় হোথায় ঘুরি। ওই ঘোরাঘুরি সার। আমি বলি, খুঁজে দেখবি কি তুই? ওরা আবার পাত্তা পাবি নাকি? তুই ভেবেছিস ওরা অচল পদার্থ? হাত থেকে খসে কোথাও নির্জীবের মতো বসে রয়েছে। এর মধ্যে হিল্লি দিল্লি চলে গেছে বেটা। জড় পদার্থ হলেও বেজায় লজ্জার, এক নম্বরে ধরিবাজ ওরা, বেজায় হুঁশিয়ার বদমাস। তুমি বলছো কি মামা? নির্জীবে একটা মাদুলিকে মিল্কা সিং বানিয়ে দিচ্ছ একেবারে? সাধে কি দিচ্ছি? আমি ওদের স্বভাব জানি না যে, ওদের হাব ভাব আমার সব জানা। এই অপদার্থদের হাড়ে হাড়ে শিক্ষা হয়ে গেছে আমার। দোস্তুর মতন নিজের অভিজ্ঞতা থেকেই বলছি আমি। কিরকম শুনি একবার? শোন তবে, তাহলে বুঝবি তোর হাজার খোঁজাখুঁজিতেও কোনো লাভ হবে না, হয়রানিটাই সার হবে। একটা আদুলি আমার ট্যাগ থেকে খসে পড়েছিল একবার, তার বিবরণ শোন। ঘরের মধ্যে পড়ল, ছং করে আওয়াজ পেলাম, কানেও শুনলাম, কিন্তু চোখে পড়ল না মোটেই। কোথাও নেই আদুলিটা। ঘরের মধ্যে পড়ে সারা দিয়ে এর ভেতরের সে উধাও হলো কোথায়? সারা ঘরে পাত্তা নেই। দেখতে দেখতে চোখের পলককে কোথায় গেল সে না পেয়ে হাল ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়েছি। কাছাকাছি কোনো ব্যাঙের কাছে গিয়ে খবর নিতে পারতে। ব্যাংকে গিয়ে খবর নেব? কামারখানায় ছুঁচের খবর, যেখানে হাজার হাজার লাখ লাখ টাকার কারবার। একটা আদুলির খোঁজে যাব সেখানে? ব্যাংক নয় মামা, ব্যাং ব্যাং, ব্যাংরা আদুলি জমায়, শোনোনি? কিন্তু ব্যাঙের কাছে যাবার পাত্র নয় আদুলিরা। ওরা তো বসতুম না যে ভিক ধরবে। তবে গেল কোথায় আদুলিটা? যাবে কোথায়? পরবার পরই লাফিয়ে উঠেছিল টঙের ওপর। সেখানে ঘুলঘুলির ফাঁকে আরামে বসে লুকিয়ে লুকিয়ে দেখছিল আমার কার্যকলাপ। তারপর একটা চড়ুই পাখির কাছে ঠ্যাঙানি খেতেই না। চড়ুই পাখি তাকে ঠ্যাঙাতে গেল কেন? চড়ুই পাখি তো আর ব্যাঙ নয়, আদুলির কদর বুঝবে কি? ঘুলঘুলির ফাঁক দিয়ে গোড়াতেই শুট করে ফেলে দিয়েছে ঘরের মেঝে। ঠ্যাঙের মারকে ঠং করে উঠতেই আমি দেখতে পেলাম, ধর ধর ধর, ধরতে গেছি, আমার চোখের ওপরই সটকে পড়লো কোথায়, আর তাকে দেখতে পাই না। সন্দেহ হলো ঘরের নর্দমা দিয়ে গলে মেন পাইপের নল বেয়ে নেমে গেছে নিচে। ছুটলাম তলায়, না সেখানেও নেই, ড্রেন দিয়ে চলে গেছে শটাং। তারপর অনেক দিন বাদ গঙ্গার ঘাটে তাকে কুড়িয়ে পাই। সেটা ছাড়া আর কেউ নয়। আন্ডারগ্রাউন্ড প্রণালীর বেয়ে সাগর সঙ্গমে বেরিয়েছিল বোধহয়। পাজি ছুঁচোর নচ্ছার। তার নচ্ছার তাকে বলতে পারো মামা, ছাড় পোকা নয় যখন। তাই বলছিলাম, এখানে মাদুলির কোনো পাত্তা পাবি নে। যেতে হলে যেতে হবে তোকে সেই ডায়মন্ড হারবার। আমি বাতলাই। দেখো না, বার করছি ব্যাটাকে এক্ষুনি, আমার হাতেই আছে সে। বলতে বলতে সে তার মুঠোর ভিতর থেকে মাদুলিটাকে বার করে দেখালো। ভিল কি নাকি? চমকে গিয়ে বলি, জাদুকর পিসি সরকারের সাগরেদগিরি করছিস নাকি কখনো? কি করে বার করলি শুনি? ওই রকম, ইচ্ছে থাকলেই উপায় হয়, ইচ্ছা শক্তি যার নাম। হর্ষবর্ধনের মাদুলিটা হাতে দিতেই
তার মুখখানা মুহূর্তে যেন ক্লাইভ স্ট্রিট হয়ে গেল। 32 পাটি বিকশিত করে তিনি ফসফস চেক লিখতে বসলেন। 10,000-এর জায়গায় আমি 11,000 দিলাম তোমায়। তুমি আমার জীবন দান করলে, ধনে প্রাণে বাঁচালে আমায়। 1,000 বেশি কেন মামা? ও আমার চাইনি। টিকলু বলে, ওই 1,000 খানেক দিলাম তোমার খাবার জন্যে। কিছু খাও দাও গে কিনে টিনে। ও তো আমি খেতে পারি, ও আমি কি হাতি নাকি? একদিনে না পারো 5 দিনে খাও, 10 দিনে, 20 দিনে, 30, 40, 50, 200 দিন ধরে খেয়ে ওরাও। এসো শিবরাম মামা, চলো স্কুটার কিনি গে, তুমি পছন্দ করবে বলে আমাকে টেনে নিয়ে এসে বেরিয়ে পড়ে। আগে যাব ব্যাংকে, এটা ভাঙাবো, তারপর যাব চ্যাঙ্গোয়ায়, ভালো মন্দ কিছু পেটে দিয়ে সোজা যাব স্কুটারের দোকানে। খাবার কথায় সঙ্গে যাওয়ার উৎসাহ দেখা দেয় আমার। উল্লাসিত হয়ে কই, তা তো হলো, কিন্তু মাদুলিটা তুই বার করলি কি করে? না শোনা পর্যন্ত আমার ঘুম হচ্ছে না। এখানে কি ঘুমোবে মামা? এখন কি ঘুমোবার সময়? খেতে যাচ্ছি না আমরা? খেয়ে দিয়ে তারপরে না ঘুম? এখন খাবার ঘুম? 500 টাকায় খানা খাবো আজকেই দুজনায়, ফাঁকা করবো চ্যাঙ্গোয়া। ঘুম দূরে থাক, আমার খিদেই পাচ্ছে না না শুনলে। চলতেই পারছি না বলতে গেলে। আমি যেন চলচ্ছক্তিহীন নট নরণচরণ হয়ে পড়ি হঠাৎ। শুনবে নিতান্তই, শোনো, কিন্তু ভুলো না কাউকে। ওই হর্ষ মামাকে তো কখনোই নয়। ছোটবেলায় আমায় নাকি পেঁচয় পেয়েছিল, তাই মা আমায় একটা মাদুলি পরিয়ে দিয়েছিল। কই দেখিনি তো কখনো। হাতে পড়লে খারাপ দেখায়, বন্ধুরা ঠাট্টা করে, তাই কোমরের ঘুনশিতে লুকানো থাকতো। তুমি যখন তাকাচ্ছিলে না, সেই সময় ঘুনশিটা ছিঁড়ে একদিন প্রায় পচেই গিয়েছিল। ঘুনশিটা বের করে নিয়েছিলাম। তাই নাকি? কিন্তু হর্ষবর্ধন ওটাকে নিজের মাদুলি বলে চিনলেন কি করে? চিনবেনি, চিনতে হবে আমি জানতাম। সব গরু আর চিনেম্যান যেমন একরকম, একটার থেকে আরেকটাকে আলাদা করে চেনা যায় না, তেমনই সব মাদুলিরই একই চেহারা। তা বটে, কথাটা মানতে হয় আমায়। কিন্তু ছোটবেলায় তোকে পেঁচুয়ে পেয়েছিল বলে শুনিনি তো আমি। জয়া তো বলেনি আমায়। ছোটবেলায় তুমি আমায় বেশি করে পেতে তো, তুমি ধরতে আদর করতে বেশি, তাই পাছে তুমি শুনে কষ্ট পাও বলে তাই আর বলিনি তোমায় মা। শেষটায় আমাকে পেঁচা ঠাউরালো সে। না না, তা নয়, পেঁচার মতন দেখতে কি তুমি। সে আমায় সান্ত্বনা দেয়। তোমার কথাবার্তা এমন যেন পেঁচালো, লেখা ঠেকাও, তাই না? সেই জন্যই হয়তো মা ওই রকম ভেবে থাকবে। তুমি কিছু মনে করো না মামা। ট্যাক্সির দাপটে ততক্ষণে আমরা চাঙ্গুয়ার টেবিলে এসে পড়েছি। তখন কে আর ওইসব কথা মনে করে? চাঙ্গুয়ার থেকে চব্য চস্য করে বেরোলাম আমরা। বেরোলাম তো, কিন্তু অত খাওয়ার পর নড়াচড়ার আর শক্তি নেই আমার। খাই আর শুই, খাওয়ার পর বিছানায় গড়িয়ে পড়ার অভ্যেস চিরকালের। কি করা যায় এখন? অবশ্যই চাঙ্গুয়ায় আরো খানিক বসা যেত, বসতে দিত না যে তা নয়, কিন্তু অমনি না, আরো কিছু খেতে হতো হয়তো তার উপর। কিন্তু সেইটা হতো আমার পক্ষে সাপের ছুঁচো গেলার মতোই। ছুঁচো গলব কি সামান্য একটা ছুঁচ গলাবারও জায়গা ছিল না কোথাও। টিকলু বলল, আমার বাইকের ব্যাক সিটে এসে বসো মামা, আমি তোমায় বাসায় পৌঁছে দিয়ে আসি। বলেছিল সে ঠিকই, কিন্তু আপত্তি দেখা গেল আমার দিকে। একটা বাচ্চা ছেলের পেছনে বসে তার কোমর জড়িয়ে যাওয়াটা যেন কেমন দেখায় না? অন্তত আমার মতো একটা মোটা সোটা লোকের পক্ষে তেমন শোভা পায় না। অগত্যা সে একাই আমার সামনে দিয়ে চলে গেল। আমি চাঙ্গুয়ার সামনেই
হঠাৎ একটা 9 নম্বরের বাস পেয়ে সোজা চলে গেলাম আমার এক ভাইপোর বাড়ি। গিয়ে ভাইপোটির কাছে ভাগ্নের নগদ বিদায়ের বার্তা বলি। শুনে সে বললে, আর এমন কি নগদ বিদায়? আমি এই 3 ডবল নগদ বিদায় হাতে হাতে আদায় করতে পারি হর্ষ কাকার কাছ থেকে। কি করে? কোনো হাতাহাতি না করে। জানতে চাও? অনেকদিন থেকে আমার মাথায় একটা প্ল্যান খেলছে, এবার সেটা কাজে লাগাবো। আট ঘাট বেঁধে তার নকশা করা। কোনো নকশালি কারবার না তো রে? ওসবের ভিতরে যেও না বাপু, মেরে ভূত বানিয়ে দেবে পুলিশ। ভাবিত হয়ে বাড়ি ফিরলাম। পরদিন হর্ষবর্ধনের বাড়ি যেতে তিনি বললেন, কাল রাত্রিরে এক অভাবিত কাণ্ড হয়ে গেছে মশাই। নকশাল সেজে একদল চ্যাংরা আমাদের আক্রমণ করেছিল। নকশাল সেজে? বুঝলেন কি করে? মুখে দাড়ি গোঁফ লাগানো ছিল যে। বাচ্চাদের কি আর গোঁফ দাড়ি বেরোয়? বিলকুল ঝুটো, দেখলেই তা বোঝা যায়। টেনে দেখলে টের পাওয়া যেত কে তারা। চিনতে পারেন কি কাউকে? কি করে চিনব? দাড়ি গোঁফের আড়ালে ছেলেদের চিনতে পারে কেউ? মেঘের আড়ালে চাঁদ বোঝা যায়? বোঝা দায়, তা বটে। আমি হাঁপ ছেড়ে বললাম, দেখতাম টেনে একটা, বলল গোবরা। কিন্তু হাতে পিস্তল ছিল যে, সাহস হলো না আমার। এমন সময় একটা পুঁটুলি হাতে ভাইপো রত্নটি হাজির। এসে বলে, হর্ষ কাকু, এমন যা আপনাদের কাছে আমরা আশা করিনি কখনো। এরকম করলেন আপনি আমাদের সঙ্গে? কি করলাম বাবা? হর্ষবর্ধন হতবাক। এই নিন আপনাদের সব গয়নাপত্তর, বলে পুঁটলিটা সে সামনে রাখে। শ্রীমতী হর্ষবর্ধনের তাবৎ অলংকার তার ভেতরে পাওয়া যায়। তিনি এসে খুঁটিয়ে দেখে নেন। তারপর কি দেখে কন, এইটাও কি আমার গয়নার মধ্যে ছিল? এটা পিস্তল দেখছি। হাতে তুলে দেখেন হর্ষবর্ধন। না, ছিল না, তবে এই একই জিনিস। সে জানায়, গয়নাও যা, এটাও তাই, এক কিসিমের ঝুটো মাল। তাই একসঙ্গে দিয়ে গেলাম। ওটা নিয়ে কি হবে আর আমাদের? কিছু হলো না তো। তুমি এরকম ছলনা করলে কেন ছেলেদের সঙ্গে? হর্ষবর্ধন গিন্নির দিকে ভ্রুক্ষেপ করেন। এটা তোমার উচিত হয়নি গিন্নি। আজকালকার দিনে কেউ একা গয়না পরে হাটে বাজারে কেউ বেরোয় নাকি? আসল জিনিস তো ব্যাংকে সেফটি ভল্টে থাকে। ঝুটো গয়না গায়েই বেড়ায় সবাই। গিন্নির কৈফিয়ত, তাহলেও বেচারাদের বিড়ম্বিত করা হয়েছে। তোমার লজ্জা পাওয়া উচিত। কর্তার বক্তব্য, লজ্জা পাচ্ছি সত্যি, কিন্তু কি করে জানবো যে ওনার ভাইপোরা এসে এমন হামলা করবে হঠাৎ? উনি তো ঘুণাক্ষরেও জানাননি আমাদের আগে। জানলে পরে ব্যাংক থেকে কিছু না হয় তুলে এনে রাখতাম। যাক, যা আবার হয়ে গেছে, এর জন্য দায়ী কে বুঝলে? তিনি হাত তুলে দেখান। যাক, যা হবার হয়ে গেছে, এর জন্য দায়ী কে বুঝলে? তিনি হাত তুলে দেখান। কাল আমার এই মাদুলিটা হারিয়ে গেছিল না, টিকলু এসে বার করে দিল যে। তা না হলে সর্বনাশ আমাদের হতোই ঠিক। তোমরাও খাঁটি জিনিস পেতে। এর জন্য দায়ী উনিও নন, তোমরাও নও। এই মাদুলিটাই, বুঝেছো? যাক, তোমরা কিছু মনে করো না ভাই, তোমাদের নগদ বিদায়ও কিছু মন্দ হবে না। এই ধরো 100 টাকা, সবাই মিলে ফুর্তি করো গিয়ে। একখানা বড় নোট তার হাতে তিনি ধরিয়ে দিলেন। ঈষৎ গোফের রেখার মতো একটুখানি হাসি ফুটল তার মুখে। গোফের রেখার ঠিক তলাতেই দেখা গেল সেটা। এতক্ষণ তোমরা শুনলে শিবরাম চক্রবর্তীর একটি মজার গল্প, হর্ষবর্ধনের দিরাগমন। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। নতুন হাসির ও মজার গল্প শুনতে হলে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি যোগ্য মনে হয় সাবস্ক্রাইব করে দিও
এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে নতুন গল্পের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগিরই ফিরবো আরেকটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।